আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের আবাসিক একটি ৭তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরা ১১ নম্বর সেক্টরে ওই ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পান তারা। এরপর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর পর মৃতদেহ উদ্ধার করা হয়। এছাড়া ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। সেখানে মৃতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে হতাহত বেশি বলে জানা গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। হতে পারে ওই সময়। এরপরে আমরা দৌড়াইয়ে আসলাম নিচে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছি পানি দেওয়ার জন্য, কিন্তু আমাদের পানিতে তো আর আগুন নিবানোর মতো সক্ষমতা ছিল না। কিন্তু ফায়ার সার্ভিস অনেক আর্লি আসছে। আগুনটা মেবি নিচতলা থেকে সূত্রপাত হয়েছে। তো ওই সময় দেখলাম যে কিছু লোকালভাবে অনেকেই অটো বা বিভিন্নভাবে ওনাদেরকে উদ্ধার করে হসপিটালে নিয়ে গেছে। আমরা দেখলাম যে ওনাদের কোনো বার্ন হয় নাই, ধোঁয়ায় মারা গেছে মূলত আর কি। উপস্থিত বুথে যা সেন্স ছিল ওই অনুযায়ী কাজ করছি, বাকিটা আল্লাহ আমাদেরকে রহমত করছে, আমরা বের হয়ে আসছি। এ বিষয়ে আরও খবর জানাতে ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী দিলশাদ অ্যানি, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। অ্যানি, আগুনের বিষয়ে আর কি খবর রয়েছে আপনার কাছে, আমাদের বিস্তারিত জানাবেন। সুমন, আপনি যেমনটি বলেছিলেন যে উত্তরার ১১ নম্বর সেক্টরে যে সকালবেলায় যে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে একটি বাসায়, আমরা দেখেছি এই মুহূর্তে আমি স্পটেই রয়েছে এবং এখন পর্যন্ত যেটি দেখেছি এবং যতটুকু তথ্য জানতে পেরেছি যে ৬ জন মারা গেছেন। আর ফায়ার সার্ভিস যখন আসেন, আমরা এলাকাবাসীর সাথেও কথা বলেছি, প্রত্যক্ষদর্শী যারা ছিলেন, যারা এই বাসার বাসিন্দা ছিলেন তাদের সাথেও কথা বলেছি। তারা যেটি বলেছেন যে ফায়ার সার্ভিস ঘটনার যখন ঘটে ৮ থেকে ১০ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিস চলে আসে এবং তারা আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হসপিটালে পাঠিয়েছে চিকিৎসার জন্য। আর তারা ডেড বডি ৩ জনের উদ্ধার করেছে। আর কিন্তু নিহতের সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে কিন্তু ৬ জনের। আমরা নাম পরিচয় পেয়েছি। তো এই বিল্ডিংয়ে যিনি থাকতেন ৫ম তলায়, ফজলে রাব্বি এবং ওনার স্ত্রী আফরোজা সুবর্ণা, ওনারা দুজনেই কর্মজীবী এবং তাদের ৩-৪ বছরের একটি ছেলে শিশু রয়েছে, যারা ওই পরিবারের ৩ জনই কিন্তু নিহত হয়েছেন। তবে তার কলিগ আমাদেরকে বলেছেন যে ওনারা দগ্ধ হননি, ধোঁয়ায় শ্বাস আটকে, হয়তো নিঃশ্বাস আটকে তারা মারা যেতে পারেন। আর ওই পরিবারের ফজলে রাব্বির আরেকজন ছেলে আছে, ১১ বছরের ছেলে। গতকাল রাতেই পাশের তাদের বিল্ডিংয়ের পাশে আরেকটি বাসা আছে, তার নানুর বাসা, সেই বাসায় থাকাই ওই পরিবারের ৩ জন মারা গেছেন এবং ওই ছেলেটি নানুর বাসায় থাকাই সে বেঁচে গেছেন, এলাকাবাসী যেটা বলেছেন। আর আরও ৩ জনের পরিচয় আমরা পেয়েছি। রোদেলার ১৪ বছরের রোদেলা, সেও কিন্তু এই আগুনের ঘটনায় মারা গেছেন। আগুনের ঘটনা কিন্তু ঘটেছে দোতলা, আমরা দেখেছি দোতলা এবং ৩ তলায় আগুন পড়ে গেছে আর কি। তবে যে ৬ জন নিহতের খবর আমরা পেয়েছি, সেই ৬ জন কিন্তু আগুনে দগ্ধ হয়ে মারা যায়নি। তাদের ফ্ল্যাট ছিল ৫ম এবং ৬ষ্ঠ তলায়। তারা এখানে যারা আছেন, প্রত্যক্ষদর্শীরা আছেন এবং ফায়ার সার্ভিসে যারা আছেন, তারা যেটি বলছেন যে ধারণা করছেন যে তারা আসলে ধোঁয়ায় নিঃশ্বাস আটকে তারা মারা গিয়েছেন। আর এখন যে অবস্থায় এখানে যারা হসপিটালে মারা গিয়েছেন বা চিকিৎসাধীন যাদের আছেন, কোনো যাদের মরদেহ এখন পর্যন্ত এই বাসায় আনা হয়নি আমরা দেখেছি। আর এখন পর্যন্ত যেটি দেখতে পাচ্ছি যে এখনও যারা উৎসুক জনতা যারা আছে তারা এখানে আছেন। আর ফায়ার সার্ভিসের যে সদস্য যারা আছেন, উদ্ধার অভিযানে যারা কাজ করেছেন, তারা সকালবেলায় অভিযান শেষ করে চলে গেছেন। তো এই ছিল এখানকার সবশেষ তথ্য। উত্তরা থেকে যুক্ত ছিলেন সহকর্মী দিলশাদ অ্যানি।
খুনিদের জায়গা জেলখানায়, রিকনসিলিয়েশনের কোনো আলোচনা হচ্ছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। এছাড়া গণভোটে মানুষ হ্যাঁ ভোট দিয়ে স্বৈরাচারকে রেড কার্ড দেখাবে বলেও জানান তিনি। আওয়ামী লীগের তরফ থেকে কোনো ধরনের কোনো সরি বলতে শুনেছেন, রিগ্রেট করতে শুনেছেন, অনুতপ্ত হতে দেখেছেন? কোনো ধরনের ওদের অনুতপ্তের কোনো লক্ষণ আমরা দেখি নাই। তো তাদেরকে কে এই বাংলাদেশের সোসাইটিতে জায়গা দিবে? হ্যাঁ, খুনিদেরকে কেউ জায়গা দেয়? খুনিদের জায়গা তো ইয়েতে, জেলখানায়। মিরপুর স্টেডিয়ামে বিপিএলের ঢাকা পর্বের প্রথম ম্যাচে নোয়াখালীর বিপক্ষে টস জিতে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। সেখানে রয়েছেন সহকর্মী মোহাম্মদ হাসিব, কথা বলবো তার সঙ্গে। হাসিব, সংকট কাটিয়ে বিপিএলের ম্যাচ শুরুর প্রতিক্রিয়া কেমন দেখছেন? সার্বিক তথ্য আমাদের জানান। আসলে সুমনা, আজকে হওয়ার কথা ছিল ঢাকা পর্বের দ্বিতীয় দিনের খেলা, কিন্তু গতকালকে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটে তাতে আসলে প্রথম দিনের খেলাটা হয়ই নেই। দুটি ম্যাচ ছিল, দুপুরে 1টায় এবং বিকেল সন্ধ্যা 6টায়। সেই দুটো খেলা কিন্তু পোস্টপোন হয়ে যায়। পরে জানেন নিশ্চয়ই যে সবকিছু আসলে কোয়াবের অধীনে থেকেই সব ক্রিকেটারদের সমন্বয়ে আসলে বিসিবি বোর্ড মিটিং করেন, গভর্নিং কাউন্সিল বোর্ড মিটিং করেন। তারপরে ত্রিমুখী একটা মিটিং হওয়ার পরে কোয়াবের সাথে তারপরে গিয়ে আসলে যেই অনিশ্চয়তা ছিল যে অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধ বা স্থগিত, সেটা আসলে আবার শুরু হয়। এবং কোয়াবও গতকাল রাতে একটি তাদের অফিসিয়াল পেডে একটি বার্তা দেয় যে যেহেতু বিসিবি পরিচালক নাজমুল ইসলামকে ফিনান্স কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং পরিচালক পদ থেকে সরানোর জন্য যেহেতু একটা সরকারি প্রক্রিয়া যেতে হবে, সেটার জন্য সময় লাগবে। যেহেতু এটা কোয়াব তারা বুঝতে পেরেছে এবং আন্ডারস্ট্যান্ড হতে পেরেছে বিসিবি এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের সাথে, এই কারণে তারা আবার মাঠে ফিরেছে এবং খেলা শুরু হয়েছে যথারীতি। টস হেরে ব্যাট করছে নোয়াখালী এক্সপ্রেস। একটা বিষয় একটু বলি যে গতকালকে যেমন দৃশ্য আমরা মিরপুর স্টেডিয়ামে বা আশেপাশে দেখেছিলাম, অস্থিরতা, ভাঙচুর, এখানে যারা আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী সহ অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা যেভাবে লাঠিচার্জ করেছেন বা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তারা সর্বোচ্চ ব্যবস্থা করেছেন, আজকে একেবারে উৎসব মুখর, অর্থাৎ বিপরীত চিত্র যদি বলি। দর্শকরা খুব আগ্রহ নিয়ে মাঠে ঢুকছেন। ম্যাচটি শুরু হয়েছে, উচ্ছ্বাস আমরা স্টেডিয়ামের বাইরে থেকে শুনতে পাচ্ছি। দর্শকরাও মাঠে ঢুকছেন। আইন শৃঙ্খলা বাহিনী গতকালকে চেয়ে আরও বেশি কড়াকড়ি এখানে, অর্থাৎ গতকালকে ঘটনার পর থেকে আরও বেশি, কারণ ঢাকায় যেই ম্যাচগুলো হবে, অর্থাৎ গতকালকে ম্যাচ না হওয়ার কারণে একটা করে ম্যাচ বডিলি শিফট করা হয়েছে। অর্থাৎ গতকালকে ম্যাচটি আজকে ম্যাচটি কালকে, এবং 18 তারিখে একটি গ্যাপ ছিল বিপিএলের, সেই গ্যাপটা আসলে থাকছে না, একটানা ম্যাচ হবে। অর্থাৎ আজকে থেকে শুরু করে, যেহেতু বিপিএলের ফাইনালটি হচ্ছে 23 জানুয়ারি, সো 23 জানুয়ারি পর্যন্ত একেবারেই কোনো রকমের গ্যাপ ছাড়া ম্যাচগুলো আয়োজনের জন্যই গতকালকে বিসিবি থেকে নতুন করে আবার ফিকচার দেওয়া হয়েছে। তো সব কিছু মিলে যদি বলি যে এক কথায় যে গতকালকে পরিস্থিতি বা সার্বিক পরিস্থিতি শেষ করে মাঠে ফিরেছেন ক্রিকেটাররা, দর্শকরাও মাঠমুখী হয়েছেন, গ্যালারি ভরে উঠছে, যেহেতু সন্ধ্যার সময় আরেকটি খেলা রয়েছে। সব কিছু মিলে আসলে এক ধরনের উৎসবমুখর পরিবেশ মিরপুর স্টেডিয়ামে। সুমনা। হাসিব, ধন্যবাদ আপনাকে। রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনে একটি জিপ তেল নিয়ে টাকা না দিয়ে পালানোর সময় স্টেশনের অয়েলম্যান রিপন সাহাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শুক্রবার ভোরে সদর উপজেলার শহীদ ওয়াহাবপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত রিপন সাহা খানখানাপুর ইউনিয়নের সাহাপাড়া গ্রামের পবিত্র সাহার ছেলে। ফিলিং স্টেশনের কর্মী জানান, একটি কালো রঙের জিপ 5,000 টাকার তেল নেয়ার পর টাকা না দিয়ে দ্রুতই চলে যাওয়ার চেষ্টা করে। এই সময় গাড়িটির পেছনে দৌড় দিলে জিপটি রিপন সাহাকে চাপা দিয়ে পালিয়ে যায়। আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।